তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, এখন আমি তোমাদের যে ক্লাসটা করাচ্ছি সেটা ট্রুথ ফাংশন থেকে লজিক ক্লাস, ভীষণ গুরুত্বপূর্ণ। যদি তোমাদের লজিক শিখতে হয় এই অধ্যায় থেকে, এমসিকিউ আর এসিকিউগুলো যেগুলো লিখে দিয়েছি সেগুলো বাদ দিয়ে যদি লজিক শিখতে হয় তাহলে তোমার জন্য এই ক্লাসটা। আর যদি লজিকের প্রশ্ন পরীক্ষা ছেড়ে আসতে হয় তাহলে তোমার ক্লাসটা করার দরকার নেই। আর যদি প্রকৃতপক্ষে লজিক শিখতে হয় তাহলে ক্লাসটা করো, লজিক ক্লাস শুরু হয়ে গেল। 100% কমন, যাই প্রশ্ন আসবে সব পারবে, ঠিক আছে। আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সঙ্গে 2025 ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলেই প্লে লিস্টে গেলে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে। অষ্টম অধ্যায় কিন্তু রানিং, যা লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না, সেটা এমসিকিউ হোক, এসিকিউ হোক, লজিক হোক, নোটস হোক, অধ্যায় ধরে ধরে যুক্তি থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ টিউশন কমপ্লিট। এখন শুধু লজিক ক্লাস চলছে, তো দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে, ঠিক আছে। আর এখন ক্লাস চলছে, তোমরা ক্লাসটা মন দিয়ে করো, ঠিক আছে। তো চলো, ট্রুথ ফাংশন থেকে যে বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে লাগবে, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, এটা খুবই ইন্টারেস্টিং। সূত্র মনে রাখতে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে। আমি তোমাদেরকে বলেছি প্রত্যেকটা অধ্যায়, যত লজিক চ্যাপ্টার আছে প্রত্যেকটা অধ্যায়ে যারা লজিক পারছো না তার মূল একটাই কারণ, তোমরা কিন্তু লজিকের নিয়মগুলো, আমার নিয়মের ক্লাসগুলো করছো না, যার ফলে তোমরা যে কোনো লজিক, বচন হোক, বচন অধ্যায় হোক, আবর্তন বচন অধ্যায় লজিক, তারপর মনে করো গুণ পরিমাণ, পদের ব্যাপ্যতা, আবর্তন বিবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তনে আবর্তন, আবর্তন ও বিবর্তন, বিবর্তন আবর্তন, অমাধ্যম অনুমান, ওই অমাধ্যম অনুমান, তারপর নিরপেক্ষণের লজিক সংস্থার মূর্তি বৈধতা বিচার, তারপর বিরোধানুমানের যে কোনো প্রশ্ন, প্রাকল্পিক বৈকল্পিকের লজিকের প্রশ্ন, তারপর হচ্ছে তোমার বুলীয় ভাষ্য বেঞ্চিত্র। এগুলো মূল না পারার মূল কারণ হচ্ছে তোমাদের আমার ক্লাসগুলো সিস্টেমেটিক অধ্যায় ধরে না করার। এমনভাবে প্রত্যেকটা ক্লাস করিয়ে দিয়েছি, তুমি লজিকের নিয়মগুলো করবে, তারপর আমি যেভাবে প্র্যাকটিস, আমি তো সব করে দিয়েছি। ফুল টিউশন মানে ফুল টিউশন, এখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না। যারা পাস আউট হয়েছে তারা জানে আমার এই চ্যানেলের গুরুত্ব কী। তোমাদেরকে নতুন করে কিছু বোঝানোর দরকার নেই, যদি প্রোফাইলটা ভিজিট করো তাহলেই বুঝতে পারবে, হ্যাঁ। আর যদি না ভিজিট করো, উপর থেকে সাধারণ নর্মাল ইউটিউব চ্যানেলভাবে চলে যাবে, সেটা তোমাদের ব্যাপার। যাই হোক, প্লিজ অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। তাহলে আমি বললাম কি, নিয়ম ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। চলো নিয়মটা পড়ে নেওয়া যাক। ট্রুথ ফাংশন, আমি আগে তোমাদেরকে যে এমসিকিউ এসিগুলো যে লিখে দিয়েছে সেখানে আমি বলেছিলাম যে তোমরা আগে মুখস্থ করো, সূত্রগুলোর সাথে শব্দগুলোর সাথে পরিচিত হও, এই জন্য আমি তোমাদের লিখে দিয়েছি। লজিক ক্লাস করতে গেলে, এখন লজিক পারতে গেলে এই এখন থেকে ক্লাস করতে হবে। যা লিখে দিয়েছে সেগুলো তো মুখস্থ করতে হবে, 100% কমন। কিন্তু লজিকের প্রশ্ন পরীক্ষায় কমন ফেলতে গেলে তোমাদেরকে এইগুলো পড়তেই হবে, ক্লাস করতেই হবে। তো চলো, শব্দগুলো তো আশা করি তোমরা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হয়ে গেছো। এই ফুল স্টপটাকে ডট বলে, এটাকে ভেল বলে, ভিতে ভেল বলে, আর এটাকে সাপের মতো, এটাকে নেগেশন বলে, নট বলে। এটাকে লিখে দিয়েছি, যেগুলো এমসিকিউ শুধু লিখে দিয়েছি। আর এটাকে হর্সু মানে চাঁদের মতো, এটাকে হর্সু ইমপ্লাইজ বলে। আচ্ছা, ওটা বুঝে গেছো, নালো বলে। আর এই যে তিনটা বার আছে, এটাকে ট্রিপল বার বলে, ট্রিপল বার। ক্লিয়ার? এটুকুই সূত্র। যেমন তোমরা এতদিন যোগ বিয়োগ করতে, এখানেও সেম লজিক, খুব ইন্টারেস্টিং লজিক। মন দিয়ে ক্লাস করো যদি প্রকৃতপক্ষে লজিক শিখতে হয়। যে কোনো লজিকের প্রশ্ন আসতে গেলে এই ক্লাস থেকে শুরু, স্টেপ বাই স্টেপ। শুধু এই অধ্যায় না, বাকি যত অধ্যায় হয়েছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি করিয়েছি। তো হলো, শব্দগুলো পরিচিত হয়ে গেল। এবার চলো, শব্দগুলোর কিছু সূত্র আছে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক তোমরা অঙ্ক শিখেছিলে, ঠিক তেমনি এখানেও সূত্র আছে। এখানে যোগ বিয়োগ ভাগ ভুলে যাও। এখানে নতুন শব্দ কি, ফিলোসফির অঙ্ক মনে করো। ফিলোসফির অঙ্কগুলো কি, ডট। ফিলোসফির অঙ্ক কি, ভেল। এই যে বললাম ডট, ভেল, এগুলো এখন নতুন জানতে হবে। তো ডটের সূত্র কি, ডটের সূত্রটা ভালো করে জেনে নাও। ডট, এটাকে বলে ডট। এটার আরেকটা নাম হচ্ছে সংযোগিক বচন, যেটা আমি লিখে দিয়েছি তোমাদের। তাহলে ডটের আরেকটা নাম কি, সংযোগিক বচন। এই সংযোগিক বচনটা হচ্ছে ডট। হ্যাঁ, নিয়ম এবং ও কিন্তু থাকলে এগুলো সংযোগিক বচন হয়। এগুলো আমি লিখে দিয়েছি সব, আপাতত তোমরা, আমি তাও সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি সব। ডট মানে সংযোগিক বচন, আর এটা এবং ও কিন্তু থাকলে এই সংযোগিক বচনটা হয়। তো ডটের নিয়মটা কি, টি মানে ট্রুথ মানে সত্য, এফ মানে ফলস মানে মিথ্যা। ক্লিয়ার? এবার হচ্ছে ডটের সূত্র কি, টি ডট টি মানে টি ডট টি, সামনে টি তারপরে টি ডট টি মানে টি মানে কি, টি মানে ট্রুথ মানে সত্য, এফ মানে ফলস মানে মিথ্যা। তো টি এ কি হয়, টি হয়, বাকি সব এফ হয়। এই একটা লাইন মুখস্থ রাখলে ডটের সূত্র তোমার ক্লিয়ার। একটা লাইন মুখস্থ করে রাখবে, একটা টি ডট টি হয়, বাকি সব এ হয়। ডটের ক্ষেত্রে কি মনে রাখবে, টি ডট টি হয়, বাকি সব এ হয়। বাকি সব মানে কি, বাকি সব মানে এই যে এরকম, মানে যখনই দেখবে ডটের সূত্র, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ,
তো মনে করো এটাকে একটা যোগ বিয়োগ গুণ ভাগ না মনে রেখে এর ওই রকমই একটা সূত্র এখানে এখানে মনে রাখো। এখানে কার সাথে যোগ বিয়োগ হয়, এখানে কোনো 2, 3, 4, 5-এর সাথে যোগ বিয়োগ হবে না, এখানে কার সাথে হবে একমাত্র টি সত্য আর মিথ্যার সাথে যোগ বিয়োগ হবে। তো যোগ বিয়োগ বলতে এখানে যোগ বিয়োগ সূত্রগুলো যেমন মনে রাখতে ওগুলো অঙ্কে ব্যবহার হতো, এখানে যোগ বিয়োগের পরিবর্তে এখানে ডট ভেল এগুলো ব্যবহার হবে। আর তাহলে সংখ্যাটা কি, এখানকার সংখ্যাটা হচ্ছে ট্রুথ আর ফলস, মানে সত্য আর মিথ্যা, 1, 2, 3, 4, 5-এর পরিবর্তে এখানে সত্য আর মিথ্যার সাথে শব্দগুলো হচ্ছে তোমার যোগ বিয়োগ হবে। ক্লিয়ার? তাহলে ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কি বুঝবো, ডটের যখন সূত্র দেখবো টি ডট টি, মানে প্রথমে টি তারপরে টি থাকলে টি হয়, বাকি সব এফ হয়। বাকি সব মানে ভালো করে দেখো যে টি ডট এফ মানে এফ, এফ ডট এফ মানে এফ, এফ ডট টি মানে এফ, মানে টি ডট টি এক হয়, টি ডট টি থাকলে এইভাবে হবে, এইটাই হবে। আর না হলে বাকি এই 3 ভাবে এফ হবে, মানে বাকি সব এফ হয়, মানে এই যে এই 3 ভাবে ডটের সূত্রটা টি এফ, এই 3 ভাবে এইভাবে না থাকলে এফ ডটের সূত্র এইভাবে থাকবে, তার সব ক্ষেত্রে এফ হবে। ক্লিয়ার? তাহলে এতগুলো মানে এই টি ডট এফ, এফ ডট এফ এভাবে মুখস্থ করলে মাথাটাই খারাপ হয়ে যাবে। তার থেকে সবচেয়ে একটা লাইন মুখস্থ রাখবো, ডটের ক্ষেত্রে টি ডট টি হয়, বাকি সব এফ হয়। যখনই আমরা ডটের সূত্র খোঁজার চেষ্টা করবো তখনই আমরা খোঁজার চেষ্টা করবো টি আর টি আছে কিনা, যদি থাকে তাহলে টি দিব, না হলে এফ দিয়ে দিব। কখন এফ দিব? যখন ডটের সূত্র থাকবে তখন। ক্লিয়ার? ক্লিয়ার। এবার নেক্সট মুখস্থ করবে, আপাতত কাজ দিলাম মুখস্থ করার, এগুলো লজিকে কাজে লাগবে। বারবার করে এগুলো মুখস্থ করলে ওই লজিক করতে গিয়ে মুখস্থ করতে গেলে আবার শুরুতে যদি মুখস্থ করো লজিক আর পারবে না, মাথার উপর দিয়ে যাবে। তো আগে আপাতত এই সূত্রগুলো মুখস্থ করো, একটা করে লাইন মুখস্থ রাখো, ক্লিয়ার হয়ে যাবে। তারপর ভেলের সূত্র, ভেলের ক্ষেত্রেও এখানেও একটা লাইন মুখস্থ রাখতো, এখানে একটা লাইন মুখস্থ রাখতো। এই আমার এই সূত্র কোনো বইয়ে পাবে না, কোনো বইয়ে পাবে না। বইয়ের পড়া মুখস্থ করলে মাথা খারাপ হয়ে যাবে, বইয়ের পড়া পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে। সহজ বুদ্ধি, এগুলো আমার নিজস্ব ক্রিয়েটেড, ঠিক আছে? টি ডট টি হয়, বাকি সব এ হয়। কেন বাকি সব এ বুঝিয়ে দিলাম। এবার ভেলের সূত্রের ক্ষেত্রে কি মনে রাখবো, ভেলের সূত্র মনে রাখবো এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। মানে ভেলের সূত্র যখনই খোঁজার চেষ্টা করবো তখন সবার আগে আমি যখনই দেখবো ভেলের সূত্র তখনই খোঁজার চেষ্টা করবো সামনে এফ, তারপরে এফ কি আছে, যদি এফ থাকে তাহলে ধর এফ দিয়ে দেবো, এফ মানে মিথ্যা দিয়ে দেবো। আর যদি এফ আর এফ না পাই তাহলে সবার আগে তো আমি টি লিখে দেবো, আমি অত খুঁজবো না। আমি সবার আগে যখনই ভেলের সূত্রটা দেখবো তখনই খোঁজার চেষ্টা করবো এফ এফ আছে কিনা, পাশাপাশি দুটো এফ এফ আছে কিনা, যদি থাকে এফ দিয়ে দেবো, এফ মানে ফলস মানে মিথ্যা। আর যদি না থাকে এফ, যদি পাশাপাশি দুটো এফ না থাকে তাহলে কি দিয়ে দেবো, টি দিয়ে দিব। যেমন এই ভালো করে দেখো, এফ ভেল এফ নেই, মানে এই যে কতভাবে এফ ভেল এফ না থাকলে থাকতে পারে, এফ ভেল টি থাকতে পারে, টি ভেল টিভি থাকতে পারে, টি ভেল এফ। এতভাবে মুখস্থ করতে গেলে মাথাটাই খারাপ হয়ে যাবে। এইটা মুখস্থ করতে গেলে ডটের সূত্রটা ভুলে যাবে। আমি যদি তোমাদের এই লাইনটা না দিতাম, এই লাইনটা এইভাবে এটা যদি মুখস্থ করতে পারেন, টি ডট এফ এফ হয়, এফ ডট এফ হয়, এফ ডট টি হয়, এটা সারাদিন মুখস্থ করতে গিয়ে মাথাটা হ্যাং হয়ে বাড়িতে শুয়ে থাকতে হতো, মাথায় হার স্যার পারছি না, লজিক আর পারবো না স্যার। তো এইটা মুখস্থ করতে গেলে মাথাটা খারাপ হয়ে যাবে। তাহলে সবার আগে আমি কি খুঁজে একটা লাইন মুখস্থ রাখবো, টি ডট টি হয়, বাকি সব হয়। তো বাকি সব মানে বোঝা গেল, বাকি সব মানে এই যে ভালো কথা, বাকি 3টার ক্ষেত্রে ডটের সূত্র এইটা না থাকলে 3 ভাবে এইভাবে থাকবে, এর ভাবেই থাকবে। ক্লিয়ার? ভেলের ক্ষেত্রে তাই এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। এফ ভেল এফ মানে খোঁজার চেষ্টা করবো, যখনই ভেলের সূত্র দেখবো তখন এফ ভেল এফ আছে কি, যদি এফ দিব, না থাকে সবার আর অত কিছু খোঁজার দরকার টি দিয়ে দিব। ভালো করে দেখো, এই 3 ভাবে ভেলের সূত্রটা ব্যবহার হবে, এটা না থাকলে 3 ভাবেই ব্যবহার হবে, এই 3 ভাবের উত্তর একই, টি। তাহলে এইটা মুখস্থ করলে মাথাটা খারাপ হয়ে যায়। তাহলে এক লাইনে ক্লিয়ার। এবার চলো নেক্সট, ইমপ্লাইজ মানে হর্সু, যেটাকে হচ্ছে তোমার চাঁদের মতো, মানে চাঁদের মতো বলে। তারপর মনে করো যে ঘোড়ার পায়ের মতো বলে। তো এটাকে অ্যাকচুয়ালি হর্সু বলে, ইমপ্লাইজও বলে, যেটা যদি তবের পরিবর্তে ব্যবহার হয়। এটা অ্যাকচুয়ালি প্রাকল্পিক বচনের সিম্বল, যেগুলো আমরা বৈকল্পিকে আমরা ভালো করে দেখবে, ওখানে আমি কিন্তু এই সিম্বলটা ব্যবহার করেছি। প্রাকল্পিক বচনের এটা সিম্বল কিন্তু, ঠিক আছে? ইমপ্লাইজ, এটাকে আবার কি বলে, ইমপ্লাইজ বলে, নাল বলে। ক্লিয়ার? ইমপ্লাইজ নাল, ক্লিয়ার? হর্সু আবার বলে। তো এটার ক্ষেত্রে কি মুখস্থ রাখবো, এটার ক্ষেত্রে মুখস্থ রাখবো টি নাল এফ, এটার ক্ষেত্রে আবার মুখস্থ রাখবো টি নাল বা ইমপ্লাইজ। টি নাল এফ মানে প্রথমে টি তারপরে এফ, ভালো করে মনে রাখবে, প্রথমে টি তারপরে এফ, প্রথমে এফ না কিন্তু প্রথমে টি তারপরে, এই জন্য টি নাল এফ টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। এইভাবে মুখস্থ রাখবে, টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। মানে প্রথমে টি মানে টি, প্রথমে যদি উল্টায় দাও তাহলে মানে আলাদা। ভালো করে দেখো, এই যে এখানে দেখো এফ নাল টি, তাহলে কি আছে, টি। তাহলে প্রথমে টি, তো টি, প্রথমে টি তারপরে এফ, তবেই এফ হবে। তাহলে টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। বাকি সব টি মানে এই যে বাকি, এইটা যদি না থাকে, প্রথমে টি আর এফ যদি, তাহলে এ নালের সূত্র যখনই আমি ইমপ্লাইসের সূত্র খোঁজার চেষ্টা করবো তখনই দেখবো যে টি নাল এফ আছে নাকি, যদি থাকে তখনই এফ দেবো, না হলে কি দেবো, বাকি সব টি। কখন?
এই সূত্রের ক্ষেত্রে এই যে এই বাকি এই সূত্রটা না থাকলে টি নাল এফ না থাকলে নালের সূত্রের ক্ষেত্রে কতভাবে হতে পারে ভালো করে দেখো, এই 3ভাবেই টি হয়। তাহলে এতগুলা মুখস্থ টি নাল টি হয়, এফ নাল টি হয়, এফ নাল এফ, এইভাবে মুখস্থ করলে মাথাটাই খারাপ। 3টা মুখস্থ করতে গেলে তুমি বলতে পারবে না, মাথাটাই খারাপ হয়ে যাবে তোমাদের, কেন আমারই মাথা খারাপ হয়ে যাবে। তাহলে যখনই আমরা নালের সূত্র দেখবো তখনই আমরা কি খোঁজার চেষ্টা করবো, একটা লাইন মুখস্থ রাখবো, টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। বাকি সব মানে যে দেখো ভালো করে 3টার ক্ষেত্রে টি হয়ে গেল। তার মানে আমি সবার আগে যখন নালের সূত্র দেখবো সবার আগে খোঁজার চেষ্টা করবো টি নাল এফ আছে কি, এফ থাকলে এফ দিয়ে দেবো, নাহলে বাকি সব টি দেবো। বাকি সব মানে এই যখনই এই সূত্রটা দেখবো তখন সমান সমান টি, অত খোঁজার চেষ্টা মুখস্থ করার দরকার নেই। আলটিমেটলি এই নালের সূত্রটা থাকলে এফ টি টি এফ এফ টিতেই থাকবে, কোনো 2 3 5 10 এখানে সংখ্যা আসবে না, টি আর এফ এর মধ্যেই থাকবে। তো যখনই সূত্র থাকবে এটা খোঁজার চেষ্টা করবো, নাহলে টি দিয়ে দেবো। ভালো করে দেখো 3টার ক্ষেত্রে টি, ক্লিয়ার? এবার চলো নেক্সট সূত্র। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে লাইন। এবার হচ্ছে ট্রিপল বার, এই যে ট্রিপল বারের ক্ষেত্রে এই যে ট্রিপল বার 3টাকে এবার ট্রিপল বার সমমান, ট্রিপল বারও বলে, সমমান বলে, ইকুইভ্যালেন্টও বলে, ঠিক আছে, ইকুইভ্যালেন্সও বলে। তো এটা তোমরা দেখে নেবে সূত্রটা, এটা ভালো করে। এটা 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 কি যদি এবং কেবল যদির পরিবর্তে এই শব্দটা ব্যবহার হয়। এটাকে আবার আরেকটা নাম কি দ্বিপ্রাকল্পিক বচনের কিন্তু সিম্বল কিন্তু এটা, দ্বিপ্রাকল্পিক বচনের সিম্বল কিন্তু এটা, ক্লিয়ার? আমি সংক্ষেপে লিখে দিয়েছি, যেগুলো এমএসসিকিউ লিখে দিয়েছি বোঝার জন্য একসাথে লিখে দিয়েছি, ক্লিয়ার? তো এই ট্রিপল বারের ক্ষেত্রে কি মুখস্থ রাখতে হবে? ট্রিপল বারের ক্ষেত্রে আমাদেরকে মুখস্থ রাখতে হবে এখানে কিন্তু টি মনে রাখতে হবে, টি হয় এবং এফ এফও টি হয়, বাকি সব এফ হয়। এটার ক্ষেত্রে 2টা মনে রাখবে, টি মানে পাশাপাশি দুটো টি হলেও টি হবে, আর পাশাপাশি দুটো এফ হলেও এফ হবে, সরি এফ হলেও টি হবে, বাকি সব এফ হবে। বাকি সব মানে যে দেখো টি ইকুইভ্যালেন্ট টি এ এফ হয়, আবার এফ ইকুইভ্যালেন্ট টি এ এফ হয়, বুঝা গেল? তার মানে যখনই সমমানের সূত্র দেখবো তখন কি খোঁজার চেষ্টা করবো, পাশাপাশি দুটো টি আছে নাকি, যদি থাকে টি দিয়ে দিব। আবার খোঁজার চেষ্টা করবো এই সূত্রটা যখনই দেখবো পাশাপাশি দুটো এফ আছে নাকি, যদি থাকে টি দিয়ে দিব। যদি এই দুটো সূত্র খুঁজে না পাই তাহলে সমান সমান কিন্তু এফ দিয়ে দিব। এই দুটো সূত্র না থাকলে এই সমমানের সূত্রটা এই 2ভাবে ব্যবহার হবে, তাহলে এফ হয়ে গেল। এই জন্য এইটার আলটিমেটলি এটা মুখস্থ, আমি এটা তোমাদের দেখিয়ে দিয়েছি, আলটিমেটলি এটা মুখস্থ করা যে এক লাইনে ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার? সেমভাবে প্রত্যেকটা লাইন একটা করে লাইন, ক্লিয়ার? এবার চলো নেক্সট হচ্ছে নেগেশন। এই যে নেগেশন মানে এটা হচ্ছে ডবল কোনো মানে এটা এগুলা বাকি সূত্রগুলোর মতো না যে এটা কোনো টি এফ এর সাথে না, এটা সিঙ্গেল ওয়ার্ড, এটা সিঙ্গেলের সাথে ব্যবহার হয়। নেগেশন মানে নট, নেগেশন মানে না, যা আছে তার বিপরীত বলতে হবে। নেগেশন নিষেধক বচনের নিয়ম, নয় না এমন নয়, এগুলোর সিম্বলের পরিবর্তে নিষেধক এই নট ব্যবহার হয়, ক্লিয়ার? তাহলে নট মানে কি, এটা পি আছে, পিটাকে তাহলে এটাকে যদি বলে পি নট পি, তার মানে পি আছে, এটা নট পি হলে নট পি হয়ে গেল, ক্লিয়ার? এবারে নট পি মানে কি, এবার যদি নট পি থাকে তাহলে নট পি থাকে তার নট পি যদি হয় তাহলে ডবল নট পি, আর ডবল নট পি মানে আলটিমেটলি ডবল নটে কোনো গুরুত্ব না পি। এবার হচ্ছে পি, তাহলে পি এর মান যদি টি হয়, তাহলে নট টি, তাহলে পি এর মান যদি টি হয় তাহলে নট টি, তার মানে সত্য না, তার মানে মিথ্যা। এবার যদি নট টি বলে, নট টি মানে কি, এটা বসলো নট টি, তাহলে সত্য না, তাহলে কি মিথ্যা। একই ব্যাপার এফ মিথ্যা না, নট এফ মানে মিথ্যা না, তার মানে কি সত্য। এটার মানে যা থাকবে তার বিপরীত, ক্লিয়ার? মানে সত্য না, নট টি মানে সত্য না, তাহলে কি মিথ্যা। নট এফ মানে মিথ্যা না, তাহলে সত্য। এটার কাজ শুধু সিঙ্গেল ওয়ার্ড, এটা সত্য মিথ্যার সাথে একসাথে না, এটা সিঙ্গেল। নট টি মানে সত্য না, তাহলে মিথ্যা। নট এফ মানে মিথ্যা না, তার মানে সত্য, এটা শুধু সিঙ্গেল, ক্লিয়ার? তো এই সূত্র মুখস্থ করো, আজকেই মুখস্থ করো, একদিন সময় লাগুক মুখস্থ করো। যত তাড়াতাড়ি এটা মুখস্থ করতে তত তাড়াতাড়ি লজিক শিখবে, যত তাড়াতাড়ি মুখস্থ তত লজিক তোমার সহজ হয়ে যাবে। এই লজিকের সূত্রের উপর বাকি লজিকগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো মুখস্থ করো। আর ফুল টিউশন আমি প্রত্যেকটা অধ্যায় ধরে যা যা এক্সট্রা ক্লাস করাবো সব করবে। এক্সট্রা ক্লাস না করলে পরীক্ষার প্রশ্ন যদি কঠিনও আসে সব, এক্সট্রা ক্লাস যদি করো পরীক্ষার যতই প্রশ্ন কঠিন আসে সব পারবে লজিকের প্রশ্ন। নোটস যেগুলো দিয়েছি অধ্যায় ধরতে সেগুলো তো মুখস্থ করবে, কোনো কথা নেই। আর যদি লজিকে প্রত্যেকটা, কারণ এমসিকিউ তো লজিকের প্রশ্ন আসে, এসিকিউ তো লজিকের প্রশ্ন আসে, নোট অথবা লজিক দুটোই আসে। তোমার যেটা পারবে সেটা করবে, নোটের ক্ষেত্রে তোমার যেটা পারবে সেটা করবে। কিন্তু এমসিকিউ এসিকিউ করতে গেলে লজিকের প্রশ্ন তোমাদের করতেই হবে, কারণ 2 ধরনের প্রশ্ন আসে। যা লিখে দিয়েছি সেগুলো অধ্যায় ধরে এমসিকিউ সেগুলো তো মুখস্থ করবে, সঙ্গে লজিকের প্রশ্ন অ্যাটেন্ড করতে লজিক তোমাকে ক্লাস করতেই হবে। আর ফিলোসফিতে লজিক শিখতে গেলে, লজিক যারা শিখবে 80 পাওয়া তার কাছে জলের ব্যাপার। আর এক্সট্রা ক্লাস যা যা করাচ্ছি অধ্যায় ধরে
অষ্টম অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট, মানে ফুল টিউশন কমপ্লিট বলতে কি মানে এমসিকিউ লিখে দিয়ে লজিক ক্লাস শুরু হয়েছে, সপ্তম অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট, মেইন ক্লাস কমপ্লিট। এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি মাঝখানে যেখানে যেটা অধ্যায়ে এক্সট্রা ক্লাস দরকার আছে। এক্সট্রা ক্লাসগুলো হলো সেই সমস্ত এক্সট্রা ক্লাস যেগুলো করলে তোমার প্র্যাকটিস হচ্ছে, সঙ্গে কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেগুলো। তো প্লিজ মেইন ক্লাসের সঙ্গে এক্সট্রা ক্লাস শেয়ার করবে, লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে কার কোন অধ্যায় প্রবলেম, অবশ্যই শেয়ার করবে, সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে।